আমার সঞ্জীব সরকার আসবে, সাংবাদিক অংশুমান ভৌমিক আসবেন, তেজুতি মুখার্জি আসবে, আচ্ছা দেবশঙ্কর একটা আচ্ছা। কাজ করছে, কাজকে দেবশঙ্কর জয়েন করবে, হুম। সবাই আসবে। তা আমাদের ওকে। এই কাজটার জন্য আপনাকে আমরা অনেক আগে বলেছিলাম আমি যে এই হ্যাঁ সময় হ্যাঁ 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 মানুষদের একটা রোড ম্যাপ দরকার। হ্যাঁ একটা হ্যাঁ। রোড আরো যারা থিয়েটারের মস্তিষ্ক তারা হ্যাঁ যদি এসে গেছে যদি হ্যাঁ আমাদের দীর্ঘদিনের সহকর্মী এবং ওয়েলকাম। আর এখন বিষয়টা হচ্ছে যে আমরা ওই রোড ম্যাপ দিকে যাবো না, কিন্তু এই যে থিয়েটার যেটা আমরা করি আমাদের এখন তো নানাবিধ প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। হ্যাঁ, অভিমুখটা কি হওয়া উচিত, কবে আমরা একটু ওয়ার্কশপ করতে পারবো, কবে কাজ করতে পারবো, মঞ্চে কথা বাদ দিচ্ছি, ঘরোয়া হবে বা কবে বসতে পারবো নিজের দলের ঘরে, নিজেরা কি করতে পারি সে সম্পর্কে আপনাদের মতো একজন বিশেষজ্ঞ পরামর্শ প্রয়োজন। আমি জানি না কি ডক্টর সরকার এসএসকেএম হসপিটালে আছেন, উনি একজন বিখ্যাত সার্জন এবং উনার কথা আমরা পত্রিকাতে সংবাদপত্রে পড়ছি, সংবাদপত্র শুধু পড়ছি না, ওনার বিভিন্ন পরামর্শ মন্তব্য আমরা শুনছি টেলিভিশনের পর্দায় দীর্ঘদিন ধরে। আজকে আমরা ওকে আমাদের মধ্যে পেলাম, আমাদের পক্ষ থেকে আপনাকে যথাযথ মান্যতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের মধ্যে থাকুন। আমি জানি আপনি এবং আপনি একজন নিয়মিত থিয়েটারের দর্শক, সেই জন্য আপনি আরো বেশি করে আমাদের এই পরামর্শ দিতে পারবেন। নিশ্চয়ই। এবার আপনি বলুন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ডক্টর সরকারের বলা হয়ে যাওয়ার পরে আমরা সেই প্রশ্নের উত্তরে যাব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা খুব প্রাসঙ্গিক, মানে থিয়েটার জিনিসটা এই কারণে আমার কাছে ভীষণ প্রাসঙ্গিক, কারণ আমি আমার যত বন্ধু বান্ধব আমার পেশার বাইরে তারা প্রায় সবাই থিয়েটারের সাথে যুক্ত, এবং আমি মনে করি আমার পেশার সাথে থিয়েটারের একটা অদ্ভুত যোগাযোগ আছে। এই কারণে যে আমিও অ্যাজ পেশাদার হিসেবে বেশিরভাগ সময় জীবনটাকে যেভাবে দেখি এটাই আপনার জীবনে আপনাদের জীবন দর্শনটার সাথে মেলে। সেই জন্য থিয়েটার এর লোকের সাথে আড্ডা মারাটা আমার একটা অক্সিজেন, এবং আমি জানি আমার বন্ধু যারা থিয়েটারের ব্যক্তিত্ব আমার সাথে আড্ডা মারেন সেই 2 ঘন্টা তারাও প্রেসার কুকারের ভাল্ট। তো সেই কারণে থিয়েটার নিয়ে আলোচনা হলে সৌমিত্র বাবু যখন বলেছেন আমার সবসময় মনে হয়েছে এর চেয়ে বড় প্রাসঙ্গিক আলোচনা কিছু হতেই পারে না। তো আজকে যে 3টে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে জীবন, অর্থাৎ এই ধরনের প্যান্ডেমিকের ক্ষেত্রে আমরা ঠিক কিভাবে লড়াইটা করতে পারি। 2 নম্বর হচ্ছে জীবিকা অথবা লাইভলিহুড, আপনাদের এটাকে কিভাবে শুরু করা যায়, এবং 3 নম্বর সমাজ, সোসাইটি এই রোগটাকে ঠিক কিভাবে দেখছে, এবং এর যে একটা নতুন জীবন দর্শন তৈরি হয়েছে সেটাও বোঝার দরকার আছে। তো প্রথমে আসি প্যান্ডেমিকটা ঠিক কি অবস্থায় আছে এবং আমরা কি এক্সপেক্ট করছি। যে কোনো প্যান্ডেমিক, মানে যেগুলো আপনারা শুনেছেন হিস্টোরিক্যালি সোয়াইন ফ্লু, বা আপনি যদি ফেরত চলে যান আজ থেকে প্লেগ প্যান্ডেমিক, সেই সময় শেক্সপিয়ারিয়ান থিয়েটার কতদিন বন্ধ ছিল, প্রায় একটা ক্ষেপে শেক্সপিয়ারের জীবনেই 3 বার প্রায় থিয়েটার বন্ধ ছিল, এবং তার অনেক বিখ্যাত সৃষ্টি এই সময়ই হয়েছে। তো ন্যাচারালি থিয়েটার বন্ধ, কিন্তু তারা থিয়েটার সেই সময় শুরু করেননি, 6 বছর বন্ধ ছিল, বন্ধই ছিল। তখন আমার মনে হয়েছে সেই অবস্থায় এটা শুরু করার কোনো স্কোপ ছিল না, কিন্তু এখন বিজ্ঞানটা যে জায়গায় উন্নত হয়েছে তাতে আমাদের আস্তে আস্তে শুরু করার চেষ্টা করতে হবে। কিভাবে চেষ্টা করব সেটা আমি আসছি। এবার প্যান্ডেমিকটা আমরা যখন শুরু করেছিলাম
এবার প্যান্ডেমিকের যে কার্ভটা আমরা যদি ট্রেস করার চেষ্টা করি, তাহলে আমরা শুরু করেছিলাম এরম একটা জায়গায়, এবং যে কোনো প্যান্ডেমিকের কার্ভই এরকম ভাবে আসে। যদি আপনি এখন ইউরোপের দেশগুলো দেখেন, সবাই কার্ভের এরম জায়গায় আছে, অর্থাৎ প্রায় আর অসুখটা নেই, বেসলাইন টাচ করে গেছে। আমেরিকা একটা ভুল সিদ্ধান্তের জন্য, আপনারা জানেন আমেরিকার একজন বিখ্যাত প্রেসিডেন্ট, মানে আমেরিকার ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় কলঙ্ক, তা উনি যে ডিসিশনটা নিলেন নিউ ইয়র্কের ভালোত্ব দেখে পুরো দেশটাকে খুলে দিলেন, যার ফলে হলো কি এখন ওয়েস্ট কোস্টে ম্যাসিভ লেভেলে কেস বাড়ছে, সাদার্ন আমেরিকায় মাসিভ লেভেলে কেস বাড়ছে, এবং আমেরিকা যেটা এই জায়গায় পৌঁছানোর কথা ছিল, আমেরিকা আবার এই জায়গাতে পৌঁছে গেছে। সাউথ কোরিয়া বা এই দেশগুলো এইটাকে প্রথমেই এই জায়গায় ওঠার মুখেই নির্মূল করে এটাকে ফ্ল্যাট করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ কোন জায়গায় আছে, রাজ্য কোন জায়গায় আছে, কলকাতা কোন জায়গায় আছে? ভারতবর্ষ বা রাজ্য বা কলকাতা তিনটের অবস্থান এই প্যান্ডেমিকের আলাদা আলাদা। অর্থাৎ যেহেতু আপনি ইন্টার জোনাল মুভমেন্টটাকে জিরো করে দিয়েছেন, বিভিন্ন জায়গা ভারতবর্ষের বিভিন্ন ভাবে রিয়াক্ট করছে। যেমন ধরুন দিল্লি এরকম উঠেছিল, উঠে এই জায়গায় পৌঁছে গেছে, অর্থাৎ আর কিছুদিনের মধ্যে দিল্লি উইল টাচ দ্য গ্রাউন্ড লেভেল। কলকাতা সম্ভবত এরম একটা জায়গায় আছে, অর্থাৎ আর 2-1 সপ্তাহের মধ্যে কলকাতার ঠিকঠাক সবকিছু যদি পরিসংখ্যান থাকে তাহলে পিকে পৌঁছে যাওয়ার কথা। তারপর কলকাতার আস্তে আস্তে আগস্ট মাসের প্রথম সপ্তাহ শেষ দিক থেকে পিকটা নামার কথা। কিন্তু তার অর্থ এই নয় যে এটা মেদিনীপুরের জন্য একই রকম হবে, অথবা আপনার কাঁথির জন্য একই রকম হবে, বা পুরুলিয়ার জন্য একই রকম হবে, বা ঝাড়গ্রামের জন্য একই রকম হবে। আমাদের পরিসংখ্যান বলছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম এই জায়গাগুলো কিন্তু এইরকম একটা জায়গায় আছে। যদি ভ্যাকসিন আসে তাহলে আবার তারা এইভাবে নেমে যেতে পারে, কিন্তু যদি ভ্যাকসিন না আসে তাহলে ইন্টার জোনাল মুভমেন্ট খুললে এই জায়গাগুলোতে এরম করে আবার একটা স্পাইক ওপর দিকে আসবে, আমরা সেটা কখনো চাই না। সুতরাং আপনাদের এই স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান যদি সামনে থাকে তাহলে বুঝতে হবে যে ছোট ছোট গ্রুপে এক একটা শহরে থিয়েটারটা শুরু করার কথা ভাবুন প্রাথমিকভাবে, কারণ পরিসংখ্যান বলছে যে ইন্টার জোনাল মুভমেন্টকে রিডিউস করতে হবে। ধরুন আপনার নাটকের একজন খুব মানে প্রাসঙ্গিক ব্যক্তিত্ব হয়তো বহরমপুরে থাকেন, তাহলে হয় তাকে বহরমপুর ছেড়ে কলকাতাতেই থাকতে হবে, অথবা তাকে বহরমপুরেই থাকতে হবে। কলকাতা বহরমপুরটা করা যাবে না, এবং এই যাবে নাটা কিন্তু আগামী 1.5 মাস তাই হবে। মানে এসেনশিয়াল মুভমেন্টের বাইরে নন এসেনশিয়াল মুভমেন্ট করা যাবে না, যদি না তার মাঝখানে হঠাৎ করে ভ্যাকসিন এসে যায়। সুতরাং ফার্স্ট জিনিস হচ্ছে লোকাল লেভেলে ছোট করে শুরু করতে হবে, এবং ইন্টার জোনাল মুভমেন্ট না করে শুরু করতে হবে। কারণ এখনো পর্যন্ত প্যান্ডেমিকের কার্ভ ঝাড়গ্রামে এরকম, কলকাতায় এরকম, দার্জিলিং এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রয়েছে, কোনো ইউনিভার্সাল বা জেনেরিক প্যাটার্ন কিন্তু নেই। ফলত ছোট গোষ্ঠীর মধ্যে এক একটা জায়গায় শুরু করাটা হচ্ছে প্রথম ধাপ হওয়া উচিত। তাহলে প্যান্ডেমিকের কার্ভ আমাদের এই জিনিসটা বোঝালো। দ্বিতীয়ত হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট বিজ্ঞান আমাদের কি দিয়েছে না, জীবন বাঁচানোর ক্ষেত্রে এসএনএস, বা এটা সবাই জানেন কিন্তু তবু এটা জানার আর একবার বলার কিছু প্রয়োজন আছে। যেমন হচ্ছে স্যানিটাইজেশন, 2 নম্বর হচ্ছে মাস্ক, 3 নম্বর আমি সোশ্যাল ডিস্টেন্সিং কথাটাকে পছন্দ করি না, আমি মনে করি ফিজিক্যাল ডিস্টেন্সিং। কারণ সোশ্যাল ডিস্টেন্সিং যত বলবো তত আমাদের লিঞ্চিং অ্যাটিটিউড, স্টিগমাটাইজেশন বাড়বে। এবারে এই স্যানিটাইজেশন বা ফিজিক্যাল ডিস্টেন্স বা মাস্কের অ্যাকচুয়াল ফার্স্ট স্টেপটা বুঝে নিন, এটা খুব ইম্পর্টেন্ট। যারা নাটকের সাথে যুক্ত এই বেসিক বিজ্ঞানটা বুঝতে হবে। সেটা হচ্ছে আমরা হাই রিস্ক এক্সপোজার কাকে বলে। হাই রিস্ক এক্সপোজার বলতে আমরা বুঝি দুটো মানুষ, একজন মানুষ এরকম দাঁড়িয়ে আছেন, আর একজন মানুষ এরকম দাঁড়িয়ে আছেন, এই ব্যক্তি মাস্ক পরে আছেন বা এই ব্যক্তি মাস্ক পরে আছেন এবং এদের দূরত্ব অ্যাটলিস্ট 3 ফিটের বেশি। এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। কিন্তু
যদি এই দুটো ব্যক্তির মধ্যে কারুর মাস্ক অফ হয় বা দুজনেরই মাস্ক অফ হয় এবং তারা 3 ফিটের মধ্যে চলে আসেন এবং তারা ফিজিক্যাল কন্ট্যাক্টে আসেন, অথবা তার সাথে তাদের মাস্ক চলে গেল 3 ফিট এতে চলে এলো এবং তারা 15 মিনিটের বেশি কন্টিনিউয়াসলি মুখোমুখি কথা বলেন, তাহলে কন্টামিনেশন মানে সংক্রমণ একজনের থেকে আরেকজন হতে পারে। এইটা হচ্ছে ডেফিনেশন অফ হাই রিস্ক এক্সপোজার। সুতরাং আপনারা যারা এখন রিহার্সাল শুরু করছেন তাদের এই বেসিক ফান্ডাটা মাথায় রাখতে হবে যে হাই রিস্ক এক্সপোজার বলতে কি বোঝায়। মাস্ক মুখে নিয়ে আপনি যদি আরেকজনের 3 ফুটের দূরত্বের মধ্যে চলে আসেন তাহলে সংক্রমণের সম্ভাবনা অনেক 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 কম। এবার আপনি বলবেন যে আপনার কাছে কি প্রমাণ আছে। প্রমাণ বলতে আমি এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্টাডি বলছি, স্যালন স্টাডি। এই স্টাডিটা আপনাদের সবার পক্ষে খুব এসেনশিয়াল। এই স্যালন স্টাডিটার ভিত্তিতে কিছুদিন আগে আমেরিকা সিডিসি চিফ একটা স্টেটমেন্ট দিয়েছেন যে মাস্ক যদি সবাই পরে থাকে তাহলে এই প্যান্ডেমিক 4 থেকে 6 সপ্তাহের মধ্যে বেসলাইন টাচ করতে বাধ্য। তো এই যে স্টাডিটা করেছেন তার ভিত্তিতে হচ্ছে এই স্যালন স্টাডি। স্যালন স্টাডিটা আমেরিকার মিসৌরি বলে একটা জায়গায় করা হয়েছে। এখানে 2জন এমপ্লয়ি যারা একটা সেলুনে কাজ করছিলেন বা স্যালনে কাজ করছিলেন, তারা 8 দিন ধরে সিমটম ছিল তাদের কোভিডের, এবং 8 দিন কাজ করার পরে তাদের দেখা যায় যে তারা কোভিড পজিটিভ। এই 8 দিনে তারা সব মিলিয়ে 140 জন কাস্টমারকে সার্ভ করে। কিন্তু এই সেলুনে একটা স্ট্রিক্ট ডিসিপ্লিন ছিল যে এমপ্লয়ি বা যারা কাস্টমার আসছেন কেউই নাক বা মুখ মাস্কের বাইরে 1 সেকেন্ডের জন্য বের করতে পারবেন না। এরপরে যেহেতু এই স্ট্রিক্ট ডিসিপ্লিনটা মেনটেন ছিল, সিডিসি থেকে 275 জন মানে এই 240 জনের কন্ট্যাক্ট ট্রেস করে 275 জনের ক্ষেত্রে এরা স্টাডিটা করে দেখা যায় 2জন ফ্র্যাঙ্ক সিমটোম্যাটিক পজিটিভ কোভিড পেশেন্টও 275 জনের একজনকেও কোভিড দিতে পারেনি। সুতরাং মাস্ক মারাত্মকভাবে সাহায্য করছে এবং দেখা যাচ্ছে শুধু মাস্ক ভ্যাকসিন না এলেও বেস লাইনে টাচ করিয়ে দেবে, কিন্তু মুশকিল হচ্ছে টেম্পোরারি মেজার, যেই মাস্ক তুলবে আবার সংক্রমণ করবে। সুতরাং ফার্স্ট জিনিস আপনাকে মনে করতে হবে বিজ্ঞানকে ভিত্তি করলে, এক যে ছোট জোন মানে একটা জোনের মধ্যে শুরু করতে হবে, ইন্টারজোনাল ট্রানজিট করা চলবে না। 2 নম্বর, রিহার্সালের সময় মাস্কটা পরে রিহার্সালটা করতে হবে। এবার এর মধ্যে একটা খুব সুন্দর মডেল তৈরি করেছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে জৈব প্রতিক্রিয়া বাবল। এই বাবলটার এটা হচ্ছে যে যারা এই কাজটার মধ্যে ইনভলভড, ধরুন এতজন ক্রিকেটারের কথা বলছি, তারা যে বাড়ি থেকে আসবে, থেকে যেখানে প্র্যাকটিস করবে, থেকে যে মাঠে যাবে, থেকে যেখানে প্র্যাকটিস করবে, থেকে যেখানে বাড়িতে যাবে, পুরো জিনিসটার মধ্যে চেনটা কোনো সময় ভাঙা যাবে না। এই যে মডেলটা, যেখানে একটা বাবলের মধ্যে একটা গ্রুপ অফ লোককে ঢুকিয়ে দেওয়া হলো তাদের প্রফেশনের স্বার্থে, এখন এইটা আমাদের সমাজে অ্যাপ্লাই করা কঠিন, অসম্ভব কঠিন। আমরা পারবো না যে একটা থিয়েটারের মতো একটা, যেটা অনেক সময় খুব নিম্ন মধ্যবিত্ত আমাদের সহনাগরিকরাও থিয়েটারের প্রাণ, তো তারা এইরকম একটা বাবলের মধ্যে ঢুকতে পারবে আমি আশা করছি না। কিন্তু তারা যখন বাড়ি থেকে আসছেন বা তারা যখন মেসে থাকছেন, তারা মাস্কটাকে খুব স্ট্রংলি রাখতে পারেন আউট অফ ওয়ার্ক, যাতে সে যখন ওয়ার্ক জোনে ঢুকছেন সে কিন্তু সেই মাস্কটা পরে থাকছেন, যাতে তার কো অ্যাক্টরকে এই অসুখটা দিতে পারবেন না।
সুতরাং ইন্টারজোনাল মুভমেন্ট রিডিউস করে মাস্ক পরে আপনি কিন্তু ইমিডিয়েটলি থিয়েটার রিহার্সাল আরম্ভ করতে পারেন। এবার প্রশ্নটা হচ্ছে মাস্ক পরে থিয়েটার করা সম্ভব কিনা। এক কথায় উত্তর দিতে গেলে আমার উত্তর হবে একটা, না, করা সম্ভব নয়। আমি নিশ্চিত আপনারা সবাই এ ব্যাপারে একমত হবেন। তার কারণ হচ্ছে যে থিয়েটার তো মানুষের কথা, এবং থিয়েটারটা গা ঘেঁষে বসে থেকে দেখার কথা। অর্থাৎ আপনি যখন কাঁদছেন, দর্শকের চোখে যদি জল আপনি না দেখতে পারেন, তাহলে আপনার থিয়েটার অসফল। সুতরাং মানুষের পাশে বসাটাই থিয়েটারের মূল কথা, এবং ৫,০০০ বছর ধরে গুহা থেকে আরম্ভ করে আজ পর্যন্ত থিয়েটার সেই কথাই বলে এসছে। তাই যদি হয়, তাহলে আব্বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে থিয়েটারটা কি করে করবে, এইটা হচ্ছে একটা বিরাট প্রশ্ন, একটা বিরাট চ্যালেঞ্জ। এখন চ্যালেঞ্জের উত্তরের ক্ষেত্রে আমি আপনাকে দুটো কথা বলছি। প্রথম কথা, আপনাকে কিছু কিছু জিনিস বুঝতে হবে। আমি অ্যাকসেপ্ট করছি যে এটা অসম্ভব, এটা থিয়েটারের মূল ভিত্তির এগেনস্টে, এটা নিয়ে কোনো আলোচনাই হতে পারে না। এটা আপনারা প্রত্যেকে এই হাইপোথিসিসে বিশ্বাস করেন যে থিয়েটার সোশ্যাল ডিস্টেন্সিং ছাড়া করা সম্ভব না। ইট ইজ ইম্পসিবল, ইট ইজ এগেনস্ট দ্য বেসিক নর্মস অফ থিয়েটার। থিয়েটার তৈরি হয়েছিল, থিয়েটার বেঁচে আছে মানুষের চোখের দিকে। আমার বন্ধু বান্ধবরা বলে মানুষের রিয়াকশন, আমার বন্ধুরা বলে, আচ্ছা আপনি তো পেছন দিকে বসবেন, জানেন তো, আপনি দেখবেন তো মানুষের রিয়াকশন কি হচ্ছে। সেই রিয়াকশন যদি না থাকে তাহলে থিয়েটার করে লাভ কি, এটা সবাই বলে। এবার আমি আপনাকে বলি যে আমরা যারা ডাক্তার, আমরাও একই জিনিসে বিশ্বাস করি। আমি মানুষের গায়ে হাত দিলাম না, ডাক্তারি কি করে সম্ভব? গত ৪-৫ মাসে আমাদের একটা এমবিবিএস স্টুডেন্ট কোনো পেশেন্ট ছুঁতে পারেনি। এর চেয়ে বড়, আপনার চেয়েও বেশি ক্ষতি, এই পেশার যা ক্ষতি হতে পারে এটা আপনিও চিন্তা করতে পারছেন না। অর্থাৎ এই মুহূর্তে ভারতবর্ষের এক একটা যদি ৫ লক্ষ মেডিকেল স্টুডেন্ট গত ৪ মাসে কোনো পেশেন্টের গায়ে হাত দেয়নি। অতি ফাঁকিবাজ ছেলেও ফোন করে বলে যে স্যার আমাদের ক্লাস কেন হচ্ছে না। আমরা কি করেছি, আমরা জুমে চেষ্টা করেছি, এবং প্রথম ২ মাস চেষ্টা করার পরে আমার মনে হয়েছে এর চেয়ে খারাপ কোনো মিডিয়ামই হতে পারে না, এবং আমার মনে হয়েছে এইসব ফালতু, এগুলো করার কোনো মানেই হয় না। তার চেয়ে ৪ মাস বন্ধ থাকুক, ৫ মাস বন্ধ থাকুক, যখন খুলবে তখন দেখা যাবে। আমি আবারও বলছি, এটা একটা সাধারণ মাপের মানুষের এটাই হওয়া উচিত রিয়াকশন। কিন্তু আপনারা যারা লিডার, তাদের কিন্তু ওই সাধারণ মাপের মানুষের কথা ভেবে এগোলে চলবে না। অ্যাট এনি কস্ট ইউ মাস্ট ইনোভেট। যে ইনোভেশনের কথা আপনারা স্টেজে বলেন, যে ইনোভেশনের কথা আপনারা প্রতি সেকেন্ডে তৈরি করে ম্যাজিক সৃষ্টি করেন, সেইটাকে নতুন পন্থায় আপনাকে আনতেই হবে। অর্থাৎ আপনাকে লিডারশিপ কোয়ালিটি দেখাতে হবে। অ্যাটলিস্ট অপশন 1 আপনার হতে পারে, আপনারা, থিয়েটার তো এমন একটা মোড যেখানে মানে অনেকগুলো জিনিস না হলে থিয়েটার শিল্পী হওয়া যায় না। মানে আমি থিয়েটারের যত লোকের গান শুনি মনে করি সবাই লতা মঙ্গেশকরের মতো গান করে। সিনেমার লোকেরা এটা পারে না, বেশিরভাগ লোকই অন্তত পারে না। সুতরাং আপনার হাতে ফিজিক্যাল মোড আছে, আপনার হাতে ভয়েস মডুলেশন আছে, আপনার হাতে গান করার ক্ষমতা আছে, আবৃত্তি, কবিতা, সবকিছু ক্ষমতা আছে। তাহলে অপশন 1 হিসেবে মানুষকে দূরে ঠেলবেন না। আপনি ইমিডিয়েটলি যেটা নিজেদের গ্রুপের মধ্যে করছেন, যেটা থিয়েটার করবার সময় আপনারা করতেন, অর্থাৎ আপনারা কি করতেন, আমি তো জানি, আমাকে গৌতম দা বলেছে, চন্দন দা বলেছে, দেবশঙ্কর দা বলেছে যে এই থিয়েটার হলে, এই আপনার চেনাশোনা কাউকে থাকলে বলবেন কিন্তু এই থিয়েটারটা। সুতরাং থিয়েটার তো মুখে মুখে ঘোরে। তাহলে আপনারা একই জিনিস শুরু করুন। আপনারা একদিন, ধরুন সৌমিত্র বাবু একদিন ৮ ঘন্টা কবিতা আবৃত্তির একটা সেশন করুন। আপনি একদিন শ্রুতি নাটকের পাঠ করুন। আপনারই যদি 50টা লোক আসে এবং তারা যদি 5 টাকা করেও দেয়, আপনি 5 টাকা অ্যাজ আ টোকেন মানি অপশনটা রাখুন। আপনি এর থেকে দুটো লাভ আছে। ১ নম্বর,
থিয়েটার চলবে। যে জিনিসটা আপনারা করছেন, অপশন 1 নেট বা অনলাইন, আপনি নাম দিতে পারেন, ব্র্যান্ডিং করতে পারেন ম্যাটেনি শো বলে। সেই ম্যাটেনি শোতে এক একটা দল এক একদিন এক একটা পারফরমেন্স করবে, নিজেদের মধ্যে না, নিজেদের বাইরে বেরোন। আপনি চেষ্টা করুন 50টা 100টা 150টা লোককে ইনভলভ করার। আপনার কাকা জ্যাঠা মামাকে বলুন যে এই আধ ঘন্টাটা কালকে দেখো, এবং 5 টাকা অনলাইনে জিপেতে দিয়ে এটা দেখো। সুতরাং এটাতে কি হবে, আপনার যারা জুনিয়র শিল্পীরা যারা আজকে হতাশাগ্রস্ত হচ্ছে, আমি জানি অনেকে, কালকেই রাত্রে আমার ওয়াইফ একজনের সাথে কথা বলছিল, বললো এতটাই ডিপ্রেসড হয়ে গেছে, এখন অনলাইন সেল কিসব জামা কাপড় বেচার চেষ্টা করছি। আপনাকে সেই লোকটাকে দিশা দেখাতেই হবে। তাহলে সেটা যদি দেখাতে হয়, তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে ছোট ছোট শ্রুতি নাটক, ছোট ছোট চুটকি, ছোট ছোট ভাবনা, পাঠ, কবিতা যা হোক করে ম্যাটেনি শো চালু করতে হবে, এবং সেটা যত শীঘ্র সম্ভব চালু করতে হবে। তাতে একজন বড় নাট্যকার আর একজন উঠতি নাট্য ব্যক্তিত্বকে নিয়ে কাজটা করুন। তাতে হবে কি, লিডারশিপ কোয়ালিটিটার এনার্জিটা, আপনার সৌমিত্র বাবুর এনার্জিটা একজন নতুন উঠে আসা নাট্য ব্যক্তিত্বর মধ্যে ঢুকবে। এটা গেল এক। সুতরাং স্পিরিট আর আপনার ভেতরের যে জীবনের খিদে, সেইটা থাকতেই হবে, এটা এক। 2 নম্বর, আমরা যেটা দেখেছি, ধরুন আমি মানুষ হিসেবে গত 10 বছরে বা 15 বছরে, 10 বছর বললে একটা পার্টিকুলার রাজনৈতিক দলের একখানা প্রেক্ষাপট টানা হয়, সেই জন্য আমি 10টাকে 15-20 করে দিলাম। আমি জেনারেলি মানুষের কালচারের টেস্টের একটা অবক্ষয় দেখেছি। এই অবক্ষয়টা কেন ঘটেছে? কারণ কিছু তৃতীয় শ্রেণীর ছায়াছবি ইত্যাদি, যেগুলো দক্ষিণের কপি করা ইত্যাদি ইত্যাদি চলেছে। এইটা বেস্ট সময় যখন আপনি মানুষের টেস্টটাকে আবার গ্রো করান। বিভিন্ন স্কুল তো অনলাইন ক্লাস নিচ্ছে, তাদের সাথে কথা বলুন যে আমাদের একটা 15 মিনিটের সেশন দিন। সেই সেশনে আপনি স্কুলের বাচ্চাদের মধ্যে, দিস ইজ দ্য বেস্ট টাইম, যখন আপনি এই কালচারটা, তার মধ্যে এই স্বাদটাকে ফিরিয়ে আনতে পারবেন। রবীন্দ্রনাথকে তারা আপনাদের মধ্যে দিয়ে চিনুক, তারা শ্রীকান্ত আর অন্নদা দিদিকে আপনাদের মধ্যে দিয়ে চিনুক। এই পাঠটা তো আপনারা করতে পারেন, মানুষের স্বাদটাকে তো উন্নত করতে পারেন, সেটা তো বিরাট দায়িত্ব। সুতরাং আপনি সেকেন্ড জিনিসটা, মানুষের মধ্যে যে স্বাদের অবক্ষয়, যে কালচারের অবক্ষয় হচ্ছে, দিস ইজ দ্য বেস্ট টাইম যখন এই কালচারের অবক্ষয়টাকে আপনি ফেরত আনতে পারেন। সুতরাং অপশন 1 নেট বা অনলাইন জিনিসটাকে আপনাদের অ্যাডাপ্ট করতেই হবে। এটা কোনোভাবেই আপনার, আমি বলছি এটা ইটস আ থার্ড কোয়ালিটি। মানে কখনোই আমি আমার ছাত্রকে একটা ব্রেস্ট ক্যান্সার নেটে পড়াতে চাই না, আমার এটা জঘন্য লাগে। ইট ইজ আ ভেরি ভেরি স্ট্যাটিক মোড। এই স্ট্যাটিক মোডে কিছুই করা সম্ভব না। এই যে বক্তব্যটা আমি আপনার কাছে রাখছি, আমি আইপ্যাডে কেন রাখছি, আমি এটা পাওয়ার পয়েন্টে বলতে পারি, কিন্তু ইট ইজ আ ফার মোর স্ট্যাটিক মোড, তাই দিয়ে এটা করা সম্ভব নয়। সেই জন্য আমাকে এই প্যান্ডেমিকের মধ্যে এই আইপ্যাডে ছবি এঁকে পড়ানোর টেকনিকটা ইভলভ করতে হয়েছে, ইনোভেট করতে হয়েছে। সুতরাং নেট মোডটাকে আপনারা কোনোভাবেই বাদ দেবেন না। 2 নম্বর অপশন, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সমাজ। এই সমাজটাকে আপনারা যেভাবে দেখেছেন এতদিন পর্যন্ত, যারা এখানে উঠতি নাট্য ব্যক্তিত্বরা আপনারা বসে আছেন, আপনারা সমাজটাকে এতদিন একভাবে দেখেছিলেন। এই সমাজ একটা নতুন সমাজ, এই সমাজ একটা অচেনা সমাজ। এই সমাজ আমি দেখেছি প্রতিদিন রাস্তায় ঘাটে, মানুষের চোখে, মানুষের ঠোঁটে, মানুষের কান্নায় তাদের সমাজের নতুন দর্শন দেখেছি। মানে সমাজটা 3 ভাবে চলছে। সমাজের মোড 1 হচ্ছে প্যানিক মোড। প্যানিক মোডটা কিরকম না, একটা গ্রুপ অফ লোক, তার মধ্যে ডাক্তাররাও অনেকে আছেন, যারা বাড়ির দরজাটায় 3টে তালা দিয়েছেন, সকাল থেকে রাত্রি পর্যন্ত 50 বার হাত ধুয়েছেন,
হাত ধুতে ধুতে হাতে ছাল উঠে গেছে, তবু হাত ধুয়ে চলেছেন। গত 4 মাসে তারা বাইরের মিষ্টি মুখ দেখেননি। অনেকেই বলছে যে, একজন আমায় বললেন যে আমি যদি ফিনাইলে ফুলকপি চুবিয়ে নিই তাহলে লাভ হবে। সো দিস ইজ দ্য প্যানিক মোড। এই প্যানিক মোডের ইন্ডিভিজুয়াল লেভেলে যেটা ঘটে, সমাজের ক্ষেত্রে আরো জঘন্য জিনিস ঘটে, সেটা পরে আসছি। সেকেন্ড হচ্ছে ডিনায়াল মোড। এই যে ডিনায়াল মোডটা দেখছেন, এটা হচ্ছে একটা গ্রুপ অফ লোক 100% ষড়যন্ত্রের গন্ধ এর মধ্যে পেয়ে গেছে। এই ধরনের একটা প্যান্ডেমিকে একটা গ্রুপ অফ লোক ব্যবসা করছে। তারা বলতে পারেন বিভিন্ন ধরনের পৃথিবীকে ম্যানিপুলেট করছে, বিভিন্ন ভাবে করছে। সেই ম্যানিপুলেশন অসম্ভব কিছু কিছু 10টা লোক হয়তো পৃথিবীকে চালনা করছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা প্যান্ডেমিকের আগেও চালনা করতেন, প্যান্ডেমিকের সময়ও চালনা করছেন, প্যান্ডেমিকের পরেও চালনা করবেন। তারা প্যান্ডেমিকটাকে মিথ্যে নয় যে তারা শুধু চালনা করবার জন্য এসছে, যার ফলে হয়ে গেছে কি একটা গ্রুপ অফ লোক বিশ্বাস করতে শুরু করেছে যে ভ্যাকসিনটা চায়না তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে, এটা চায়না ল্যাবরেটরিতে তৈরি হয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, এরপরে ভ্যাকসিনও রেডি আছে, সব মিথ্যে কথা, সব ঢপ বলে মাস্কটা নাক থেকে নামিয়ে ফেলেছেন। এটা হচ্ছে ডিনায়াল মোড। এই মোডটা আরো ডেঞ্জারাস, কারণ সংক্রমণ তাতে বৃদ্ধি পাবে। 3 নম্বর মোড, যে মোডটা নিয়ে আমরা কয়েকজন সকাল বিকেল সন্ধে রাত্রি লড়াই করে চলেছি, সেটা হচ্ছে সায়েন্স মোড। অর্থাৎ পুরো প্যান্ডেমিকটাই একটা বিজ্ঞানের ওপর চলছে। ভাইরাসের গতি প্রকৃতিতেও বিজ্ঞান আছে, প্রতি সেকেন্ডে ভাইরাসের মুভমেন্ট মাপা যাচ্ছে, প্যান্ডেমিক কোন দিকে যাচ্ছে মাপা যাচ্ছে, ভ্যাকসিন কবে আসবে মাপা যাচ্ছে। এই বিজ্ঞানের মোডটাতে কেউ নেই। এই যে ডিনায়াল মোড আর প্যানিক মোড কি করেছে, সমাজকে স্টিগমাটাইজ করেছে এবং সমাজকে লিঞ্চিং এর দিকে নিয়ে গেছে। আমি কিছুদিন আগে, আমি, দেবশঙ্কর বাবু ছিলেন, আরো কয়েকজন ছিলেন, আমরা পর্দাইস লেনে একটা জায়গায় গিয়েছিলাম একজন কোভিড আক্রান্ত মানুষের বাড়িতে। তো পাড়ার লোককে অনেকক্ষণ বোঝালাম যে শুনুন, এই যে আপনারা রয়েছেন, এইটা চিন্তা করুন, উনি তো বাড়িতে রয়েছেন, আপনারা কেন ওনাকে দরজার কাছে এলে গালাগালি দিচ্ছেন। আজকে আমি শুনলাম, আমার এক সাংবাদিক বন্ধু বললো ছাদে উঠেছিল একজন ভদ্রমহিলা, তার হাজবেন্ডের কোভিড হয়েছে, তো ছাদে উঠেছিল বলে পাশের বাড়ি থেকে নাকি জুতো ছুঁড়ে মেরেছে। কেন্দুয়াতে বোধহয়, হ্যাঁ। তো এই যে ঘটনাটা ঘটছে, এই প্যানিক মোডটায় আমাকে সামনে দাঁড়িয়ে বললেন, অনেক কথা শুনলাম, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। আমি বললাম, বলুন কি উত্তর দেব? ওরা তো খাচ্ছে, কি খাচ্ছে খোঁজ নিয়েছেন? যদি মাছের কাঁটা খায়, কাঁটাতে তো লালা রস লেগে থাকে, তাতে তো ভাইরাস থাকতে পারে, সেই ভাইরাসটা কোথায় যাচ্ছে উত্তর দিন। আমি এত বছর ধরে বিজ্ঞান দিয়ে লড়াই করে এরম যে কোয়েশ্চেন তৈরি হতে পারে আমি কোনোদিনও ভাবিনি। এর এফেক্টটা হচ্ছে, ও যদি বাড়ি থেকে বেরোয় তাহলে আমি ওকে খুন করে দেব। এটা কিন্তু নতুন নয়, এটা আপনাদের কাছে আমার বলার কিছুই নেই। অদিপাউস নাটকের সূচনাই তাই নিয়ে, যে প্লেগ এসছে, প্লেগ কেন এসছে, প্লেগ এর জন্য এসছে। অর্থাৎ আমরা সবসময় বিশ্বাস করি ফলটা আরেকজনের, আমার কোনো ফেলিওর নেই। এবং এই প্যানিক মোড সোসাইটিকে বা সমাজকে একটা অদ্ভুত লিঞ্চিং অ্যাটিটিউডের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। এই যে জীবন দর্শন, এই জীবন দর্শনই তো থিয়েটারে বলবে আপনারা আজকের যুগের এই প্যান্ডেমিকের জীবন দর্শনের কোন কথাটা বলছেন। আপনারা এখনো ভাবছেন ওঠার পরে আবার একটা মিষ্টি নাটক বানাবো বা কড়া রাজনৈতিক নাটক বানাবো, কিন্তু এর চেয়ে বেশি র একটা হিউম্যান বিংকে দেখার আপনি কোনো স্কোপ পেতে পারেন না। স্ট্রেসের মধ্যে একটা মানুষ নগ্ন হয়ে আপনার সামনে দাঁড়ায়, সেই মুহূর্তে সে কোনো কিছু বলে না, তার মুখ থেকে 4 অক্ষরের কাঁচা খিস্তি বেরোয় যখন সে এই জায়গায়, অথবা হাউ হাউ করে কাঁদে। আমরা ডাক্তাররা দেখি, কারণ আপনারা দেখেন এই ডাক্তারকে মেরেছে, আমার সব ছাত্ররা বলে স্যার দেখুন এরম মেরেছে। আমি ওদের একটাই কথা বলি, যে একটা ইমার্জেন্সিতে 5 মিনিট দাঁড়িয়ে থাকলে একটা সাধারণ মানুষের ওটা 5 ঘন্টা মনে হয়। সত্যজিৎ রায় দেখবেন অপুর সংসারে, অপু যখন খবরটা নিয়ে এসছে তার শালা যে ওয়াইফ মারা গেছে, সে শালাকে একটা থাপ্পড় মারছে। কেন মারছে? তার কারণ স্ট্রেসে মানুষের রিয়াকশন চেঞ্জ হয়।
সুতরাং আপনি এই প্যানিক মোডে সমাজের রিয়াকশন কি হচ্ছে সেটাই তো আপনার থিয়েটার হওয়া উচিত। সেই থিয়েটার নিয়ে আপনারা কি ভেবেছেন, আমার বক্তব্য সেটা। সুতরাং ডিনায়াল মোড সমাজকে কি দিচ্ছে, লিঞ্চিং কি দিচ্ছে, স্টিগমাটাইজেশন কি দিচ্ছে, তার থেকে হিউম্যান বিং কিরম বেরিয়ে আসছে, সেইটা নিয়ে আপনাদের নাটক করা উচিত। সেই নাটক আপনাদের এখনই লিখতে হবে। ইমোশন, রিয়াকশন চলে যাওয়ার পরে ওটা হবে না। কারণ এই মুহূর্তে গত 120 দিন ধরে শুধু আপনি নন, আমিও টিভি যখন খুলছি, আমার নিজের বক্তব্য আমি আর টিভিতে শুনি না, কারণ আমি জানি আমার বক্তব্য শেষ হওয়ার পরেই সঞ্চালক বলবেন লাফিয়ে লাফিয়ে বাঁচছে, মৃত্যু মিছিল, এই দুটো টার্ম ওরা ইউজ করবে। আমি নিজেও শুনি না, কারণ ওটা শুনলে আমি ডিপ্রেসড হয়ে যাই। কিন্তু একটা জিনিস ভাবার চেষ্টা করুন, একজন সত্যরত ব্যক্তি 120 দিন ধরে একটা দরজা বন্ধ থাকা অবস্থার মধ্যে প্রতিদিন ভাবছে আজ কাল আমার কোভিড হবে, পরশুদিন আমি মারা যাব। এই সময় তার যে রিয়াকশন, তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, তার মুভমেন্টের রিয়াকশন, এটাই তো থিয়েটার। এই থিয়েটার নিয়ে আপনাদের এই সময় ভাবতে হবে, করতে হবে। দ্বিতীয় হচ্ছে, সায়েন্স মোডের দিক থেকে আপনার একটা রেসপন্সিবিলিটি আছে, কারণ থিয়েটার সবসময় সমাজ পরিবর্তনের কথা বলেছে, সবসময় আপনারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এবং যেহেতু আপনারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় অ্যান্টি এস্টাবলিশমেন্ট কি হওয়া উচিত? মানুষের লিঞ্চিং অ্যাটিটিউডের বিরুদ্ধে বক্তব্য রাখা। তো সেইটা যদি করতে হয়, হ্যাঁ, যদি আপনাকে সায়েন্স মোডকে এস্টাবলিশ করতে হয়, এই এস্টাবলিশমেন্টের পথে থিয়েটারের চেয়ে বড় রোল কেউ প্লে করতে পারবে না। সুতরাং আপনাদের এই সময় 2-3 মিলে পথনাটিকা তৈরি করুন, 2-3 দূরত্ব মেনটেন করে, অথবা সেটা ভিডিওতে তুলে ফেসবুকে, ইউটিউবে আপনি আপলোড করতে শুরু করুন। কারণ বিজ্ঞানের মোডটাকে গল্পের মধ্যে দিয়ে বলতে পারাটাই তো থিয়েটার। সেই এই মুহূর্তে সবচেয়ে বড় অ্যান্টি এস্টাবলিশমেন্ট এটাই, যে মানুষের মন এত হিংস্র হয়ে গেছে, সেই হিংস্র মনটাকে চেঞ্জ করাটাই আপনি অ্যান্টি এস্টাবলিশমেন্ট এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদী 1:1 সিচুয়েশনে একই অ্যামাউন্ট অফ প্যানিকে ভুগছেন যেভাবে আমি ভুগছি। সুতরাং এই যে মোড, এই মোড থেকে বেরোতে গেলে, সায়েন্সকে এস্টাবলিশ করতে গেলেও থিয়েটারের প্রয়োজন আছে। আপনারা দূরদর্শনের সাথে কথা বলুন, আপনারা বিভিন্ন টিভি চ্যানেলের সাথে কথা বলুন। আবারও বলছি, এটা মানুষ থেকে দূরত্ব দিয়ে, কিন্তু that is possibly the fourth possible option, কিন্তু চতুর্থ অপশনটাও অপশন। এটা ভাববেন না ওটা কোনো অপশন নয়। এবার আপনি দেখুন ক্রিকেট কি মোড নিয়েছে, আইসিসি কি মোড নিয়েছে। আজকেই আমার একজন খুব ঘনিষ্ঠ দাদা, মানে অগ্রজ শ্রী প্রণব রায়ের সাথে কথা হয়েছিল। আইসিসি কি মোড নিয়েছে? আইসিসি বলছে বলে থুতু লাগানো যাবে না। এটা যে কত বড় এন্টিটি ক্রাইসিস একটা পেস বোলারের জন্য আপনি ভাবতে পারবেন না। একজন পেস বোলার বলে থুতু লাগিয়েছিল বলে আম্পায়ার দেখে ফেলেছে বলে তার কাছে গিয়েছে, কারণ 2বার থুতু লাগালে তার ওই টেস্ট ম্যাচ থেকে সে সাসপেন্ডেড হয়ে যাবে, সেই জন্য ওই যেখানটা থুতু লাগিয়েছে সেখানটা স্যানিটাইজার লাগাচ্ছে আম্পায়ার। পেস বোলারের কাছে মাস্ক পুরো বন্ধ করে থিয়েটার করার মতন, বাট হি হ্যাজ অ্যাকসেপ্টেড ইট। তারপরে দেখুন জিওফ্রি আর্চার, ওই যেটা ওদের যে সুরক্ষা বলয় তার থেকে বেরিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল বলে সে সাসপেন্ডেড হয়ে গেছে। এর চেয়ে বড় ক্ষতি জিওফ্রি আর্চারের হতে পারে না, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেছে, কারণ এই মুহূর্ত ওটাই চাইছে। আজকে রোনাল্ডো খালি মাঠে ফুটবল খেলছে, সে জীবনে কোনোদিনও ভাবেনি খালি মাঠে সে ফুটবল খেলবে, পেনাল্টি, তার এক্সপ্রেশনটা যেটা, সেটাও আমার মনে হয় ক্রিয়েটেড এক্সপ্রেশন। দর্শক হাততালি দিচ্ছে না, সে আনন্দে লাফাচ্ছে, এটা খুব আনন্যাচারাল। সুতরাং আপনাকে মানুষের কাছে পৌঁছানোর সবকটা রাস্তা ভাবতেই হবে। সবচেয়ে বেস্ট মেথড থিয়েটারের অবভিয়াসলি
আমি আবারও বলবো, একাডেমির আমি তো বলি আমাকে ওই সি বা ডি রোতে দেবেন, এ বিতে বসলে বড্ড অসুবিধে হয়। ডি রোতে বসে সামনের থেকে থিয়েটার দেখাচ্ছে, আনন্দ কিছু নেই। কিন্তু যদি সেটা না হয় তাহলে আপনাকে এই অপশনগুলোর কথা ভাবতেই হবে। সেই অপশনটা নেটের অপশন, সেই অপশনটা টিভির অপশন, এই অপশনটা আপনাদের সবার প্রচুর কানেকশন আছে। বলুন না এবিপি আনন্দকে সকালবেলা যে আগে তো অনলাইন ক্লাস নিচ্ছিলেন, আধ ঘন্টা থিয়েটারকে দিন, দেবে। আমি আপনাকে কথা বলছি, পয়সা নেবে না। আপনাদের যা কানেকশন আছে, আপনারা চেষ্টা করলে সপ্তাহে একদিন থিয়েটার আপনি চাইলে তাদের কাছ থেকে একটা স্লট নিতে পারেন, যেখানে এই সময় মানুষ এটা চাইছে, মানুষ পজিটিভ আলোচনা শুনতে চাইছে, মৃত্যু মিছিল শুনতে আর চাইছে না। সুতরাং আপনাকে সবকটা মোড থিয়েটারের মানুষকে সামনে না নিয়ে তার বাইরে মোডে যেতে হবে। থার্ড হচ্ছে যে মোডে আপনাকে যেতে হবে সেটা হচ্ছে মাস থিয়েটার। এটা আমি অনেকদিন আগে বলেছিলাম। আমার সাথে আমার আরেকজন খুব ঘনিষ্ঠ বন্ধু রতন দাস থিয়েটার লেখেন, তা উনি আমাকে বললেন যে রিতেন্দ্র আমি কিন্তু ভাবছি মাস থিয়েটার নিয়ে। তো এখনকার চরিত্রগুলো তো মাস পড়েই আছে। এখনকার চরিত্রগুলো, আপনি একজন থিয়েটার আর্টিস্ট, আপনাকে আমি একটা ছোট চ্যালেঞ্জ দিলাম, মাস্ক পরে একটা মানুষের বাবার মৃত্যুর কান্না শুধু চোখ দিয়ে ফোটান না। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। আপনাকে আমি চ্যালেঞ্জটা দিচ্ছি এই কারণে যে আজকে সকালবেলা আমি একটা ওরাল ক্যান্সার অপারেশন করেছি 4 ঘন্টা ধরে। ওরাল ক্যান্সার হচ্ছে যেখানে ভাইরাসটা ম্যাক্সিমাম থাকে নেজোফ্যারিংসে। আমি জানি যে এই পেশেন্টটার কোভিড থাকতে পারে। আমি নিজেকে মুড়ে ফেলেছি, 995 বাস, তার উপর ফেস শিল্ড, তার উপর পিপি, দরদর করে ঘামছি। এইভাবে অপারেশন হয় না, কারণ এই 4 ঘন্টায় আমরা অপারেশন করবার সময় প্রচুর গল্প করি আমার অ্যাসিস্ট্যান্টের সাথে, অ্যানাস্থেটিস্টের সাথে, তাদের বলি এইটা দে ওইটা দে, তাদের গালাগালি করি, সবকিছু করি যেরকম আপনারা থিয়েটারে করেন। একটা কথা বলিনি, কারণ বেশি কথা বললে ভেতরে এত সাফোকেশন হচ্ছে, অপারেশনটা শেষ করতে পারবো না। কিন্তু ওটা আমার কাছে চ্যালেঞ্জ। গত 4 মাসে আমি চ্যালেঞ্জটা নিয়েছি এবং এখন ওটাতে অ্যাডাপ্টেড হয়ে গেছি। আমি জানি যে এই সারাদিন করার পরে বাড়িতে আমি যখন ফিরি তখন মাথাটা যন্ত্রণা করে, বাট আই হ্যাভ অ্যাডাপ্টেড মাইসেলফ টু দ্য চেঞ্জ। সুতরাং মাস থিয়েটার অসম্ভব হতে পারে না। আপনি মাস থিয়েটার নিয়ে ভাবুন, কিন্তু আমি আবারও মেনে নিচ্ছি যে হাইপোথিসিসটা পরিষ্কার। থিয়েটার মানুষের কথা বলে, থিয়েটার মানুষের গন্ধ নিয়ে চলে, থিয়েটার মানুষের গা ঘেঁষে ঘেঁষে বসে হয়, থিয়েটার স্পেনের কেভ থেকে তৈরি হয়েছে, আমি সব মানছি। কিন্তু আধুনিক যুগে থিয়েটারকে সাময়িকভাবে 3-4 মাস থিয়েটারকে নতুন মোড়কে আনার আপনাকে এফর্ট দিতেই হবে। এবার প্রশ্ন আসবে যে আপনারা যখন হলটা খুলবেন, কারণ আমি এইটুকু নিশ্চিত যে হল যখন খোলা হবে তখন লাস্টে আপনাদেরটাই খোলা হবে, কারণ আমাদেরও একটা কিছুদিন আগে একটা হওয়ার কথা ছিল, সেটা বন্ধ হয়ে গেল। তার কারণ হচ্ছে বললো অডিটোরিয়াম ইউজ করা যাবে না পিজিতে। তো কেন এটা প্রবলেম হয় না, এসি মেশিনে নর্মালি তো আপনারা সবাই জানেন যেটা ড্রপলেট স্প্রেড, মানে কাশলে এরকম করে ছড়িয়ে পড়ে। কিন্তু যদি সেন্ট্রাল এসি এসে হাওয়াটা এরকম ভাবে দেয়, তখন ড্রপলেটটা এরকম করে উড়ে গিয়ে এরোজল হয়ে যেতে পারে। সেই জন্য ড্রপলেট যেহেতু এরোজলে কনভার্টেড হয়, সুতরাং সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি হয়। তো সেই কারণে একটা বড় থিয়েটার হলে এসি মেশিন চালিয়ে থিয়েটার করা কঠিন হবে, এবং যতক্ষণ না একটা লার্জ প্রপোর্শন অফ লোককে আপনি ভ্যাকসিন দিতে পারছেন, এই থিয়েটার আপনি পারবেন না। আপনাকে অল্টারনেটিভ স্পেস ভাবতে হবে। সেই ভাবনাটা আপনারা এখন থেকে ভাবুন। সেই ভাবনাটা হতে পারে এমন একটা ওপেন স্পেস থিয়েটার। ওপেন স্পেস থিয়েটার না হওয়ার কোনো কারণ নেই, কারণ থিয়েটার তো শুরুই হয়েছে নাট্য মন্দিরে, থিয়েটার তো শুরু হয়নি একাডেমি হলে। থিয়েটার নাট্য মন্দির থেকে মানুষের যাতে বৃষ্টি না পড়ে, বা বৃষ্টি পড়লে তারপর দেখছেন বদ্ধ করে ঠান্ডা লাগে, তাই এসি এনেছে। তো আপনারা নাট্য মন্দির কিভাবে বানাবেন, তার মধ্যে থিয়েটার কি করে আগামী 1.5-2 মাসের মধ্যে শুরু করতে পারবেন, সেইটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করতেই হবে। যখন আপনারা চিন্তা ভাবনা করবেন, আমি আবার আপনাকে সাইন্টিফিক্যালি বলে দেবো ঠিক লোকটা কত দূরে বসা উচিত। এবার নেক্সট হচ্ছে একটা টেস্ট এসছে, এই টেস্টটাকে বলছে আইজিজি টেস্ট। এই টেস্টটা যেটা
কেন এই টেস্টের কথা বলছি, যে পিসিআর টেস্টের একটা প্রবলেম হচ্ছে পিসিআরটা সেই মুহূর্তে পজিটিভ না নেগেটিভ বলে, মানে আজকে আমার পিসিআর নেগেটিভ মানে কাল সকালে আমার আবার সংক্রমণ ঘটতে পারে। কিন্তু আইজিজি টেস্টে যদি দেখা যায় একজন পজিটিভ, তার মানে তার সংক্রমণ ঘটে গেছে, অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ আগে ঘটে গেছে, এবং সে এই মুহূর্তে ওইটা থেকে একটা ইমিউনিটি তার মধ্যে আছে। সুতরাং যদি আপনি ছোট স্পেস থিয়েটার করার কথা ভাবেন, তাহলে যারা করছেন তারা আপনাদের আইজিজিটা টেস্ট করে নিতে পারেন। যদি এদের মধ্যে এলিভেটেড থাকে তারা কিন্তু ইমিউন, তারা যদি ইমিউন হয় তারা আগে এগিয়ে আসতে পারে এই ধরনের থিয়েটার করবার জন্য। এই টেস্টটা কিন্তু খুব বেশি দাম নয়, মাত্র 400 থেকে 500 টাকা, এবং যদি বাল্কে করেন তাহলে কিন্তু এটা আরো কমে চলে আসবে। এবার নেক্সট লাস্ট পোর্শনটায় আসি, যে থিয়েটার কর্মীর যদি কিছু হয়, কারো যদি কোভিড পজিটিভ হয় তাহলে কি করবেন। এই জায়গাটাতে আমি একটাই কথা বলবো, যে আপনারা থিয়েটার কমিউনিটি থেকে একটা স্বেচ্ছাসেবক সংস্থা তৈরি করুন। এই যে এনজিওটা তৈরি হবে, এই এনজিওটা একটা কমিউনিটি সার্ভিস দেবে, নিজেদের জন্য, বাইরের লোকের জন্য। এবং এইটা এই মুহূর্তে যারা ছোট ছোট নাট্যকর্মী যাদের আপনারা সাশ্রয় করাচ্ছেন, আমাকে বিমল দা বললেন, দেবশঙ্কর দা বললেন যে অনেক টাকা তুলে তারা তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আপনারা যদি কমিউনিটি সার্ভিস তৈরি করেন অল্প মূল্যে, তাহলে কিন্তু এই নাট্যকর্মীরা যারা ভাবছেন এই মুহূর্তে কি করব, কাজটা খুব সহজ, কিন্তু কাজটা হচ্ছে কলকাতা শহরে যদি 400 পরিবার বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকে, তাদের একটা কমিউনিটি কিচেনে রান্না তৈরি করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া। এটা সহজ কাজ, পিপিই পরবেন, তার বাড়িতে যাবেন, বাড়ির দরজার কাছে পৌঁছে দিয়ে চলে আসবেন। আপনারা যদি চান আমি এরকম যত পজিটিভ হচ্ছে তাদের ফোন নাম্বারও অনেকের আপনার কাছে দিয়ে দিতে পারবো। তাতে কি হবে, ছোট ছোট যারা নাট্যকর্মী তাদের মধ্যে কিন্তু একটা রোজগার তৈরি হবে, তারা কিন্তু হতাশায় ভুগবেন না, এবং তারা সমাজটাকেও কাছে থেকে দেখতে পারবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ পজিটিভ হয়, তাহলেও সেই যে কমিউনিটি তারা কিন্তু থিয়েটার আর্টিস্টদের কিন্তু সেই সাপ্লাইটা দিতে পারবেন, যে দেখুন আপনি পজিটিভ হয়েছেন, এবং তার জন্য আপনাদের যেটা করতে হবে, কিছু পালস অক্সিমিটার কিনে রাখতে হবে, আর পিপিই যেগুলো খুব সস্তায় এখন 100 টাকা 150 টাকায় পিপিই পাওয়া যায়, এই দুটো জিনিস আপনাদের কাছে রেখে দিতে হবে। কেউ এই জন্য আমি শুনলাম সুরজিৎ বাবু কোভিড পজিটিভ, তাহলে যদি উনি পজিটিভ হন তাহলে তার বাড়িতে তো একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, তো সেই সময় এই ক্রাইসিস পিরিয়ডে তার বাড়িতে একটা পালস অক্সিমিটার পৌঁছে দিয়ে দেন, দিয়ে বললেন 14 দিন বাড়িতে পালস অক্সিমিটার দিয়ে মেজার করে দেখুন, যদি কখনো হয় তাহলে আপনি আমাদের খবর দেবেন, আমরা সঙ্গে সঙ্গে সবাই মিলে যোগাযোগ তৈরি করে আপনাকে মেডিকেল কলেজে পৌঁছানোর বা এমন জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করে দেবো। তার প্রয়োজন না হোক, আমি সেটাই চাই। সুতরাং হয়ে গেলে আবার স্যানিটাইজ করে পালস অক্সিমিটারটা আপনার কাছে চলে এলেন। এটাতে যেরকম আপনার নিজের কমিউনিটিকে আপনি সার্ভ করছেন, সেরকম কিন্তু আপনি চাইলে সাধারণ সমাজকেও সার্ভ করতে পারেন। সুতরাং ওই যে আমি বললাম, তাহলে 3 ভাবে, প্রথমে জীবন, তারপরে জীবিকার অল্টারনেটিভ পাথ, এবং জীবিকাকে বাঁচিয়ে রাখার জন্য কি করতে পারেন, এবং সমাজ এখন কোন জায়গায় যাচ্ছে, এই সমাজ থেকে আপনি থিয়েটারে কি কি ইনফ্লুয়েন্স আনতে পারেন, এই মূলত 3টে জায়গায় আমি বললাম। এবার আপনারা আমাকে যেরকম চান প্রশ্ন করতে পারেন, আমি সেই প্রশ্ন উত্তর দিতে সক্ষম হলে নিশ্চয়ই দেব। হ্যাঁ, আসলে ভীষণ ভালো লাগলো, এই প্রথম দেখলাম কেউ একজন এই কোভিড সিচুয়েশনে থিয়েটার কিভাবে হওয়া উচিত তার একটা প্র্যাকটিক্যাল ধারণা দিলেন। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এইভাবে বলার জন্য। তো আপনার কথা শুনতে শুনতেই মনে হচ্ছিল যে এটা মানে আমি এটা সৌমিত্র দাকেও বলতে চাই, যে যারা থিয়েটারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবছেন এবং যাদের সেই ক্ষমতা আছে যে আপনারা হয়তো এটা নিয়ে আরো ভাবনা চিন্তা করে থিয়েটারটাকে আবার নতুন করে শুরু করার কিছু রাস্তা বার করতে পারবেন, সেক্ষেত্রে যেরকম উনি বললেন, আমরা কি কিছু পার্ক বা এই ধরনের কিছু জায়গা বাঁচতে পারি যেখানে থিয়েটার করা যেতে পারে এবং সোশ্যাল
ডিস্টেন্সিং মেনটেন করে সেখানে দর্শক বসতে পারে, এবং সেখানেও বোধহয় তাহলে লোকাল মানুষকে ইনভলভ করে একটা সেইভাবে শুরু করা যেতে পারে, যদি 2-3টে দল একসাথে একটা পার্ককে ঘিরে একটা থিয়েটার চর্চা শুরু করা যায়। যদিও সেটা এক্ষুনি নয়, যেটা উনি বললেন যে পিকে পৌঁছবে এবং তারপরে আমাদের কিছুটা সময় লাগবে সেটার সাথে অভ্যস্ত হতে। তো সেইটার ভাবনা আমার এটা শুনতে শুনতে মনে হলো যে সেটাও হয়তো একটা অল্টারনেটিভ হতে পারে। কিন্তু বাকিটা যেটা শুনলাম ভীষণ মানে প্রয়োগ করার মতো লাগলো। আমি নিজে মানে খুব ভালো লাগলো এই আলোচনাটা শুনে। সৌমিত্র দাকেও ধন্যবাদ যে আমাদের এরকম একটা আলোচনা শোনার সুযোগ করে দেওয়ার জন্য। দেবশঙ্কর তো এই নিয়ে আমার সঙ্গে অনেক আলোচনা হয়েছে দেবুর সঙ্গে। দেবু বলো। আমি একটা ছক দেখতে পাচ্ছি, দীপ্তেন্দ্রর চেহারাটা দেখতে পাচ্ছি না, তাতে অসুবিধে নেই। দীপ্তেন্দ্র এমন ভাবে চেষ্টা করেন কথাগুলো আমাদের কাছে পৌঁছে দিতে, তাতে ওর আকার বা অবয়ব না দেখা গেলেও ওর যে ভাবনা, সেই ভাবনাটা ভীষণ তীব্রভাবে আমাদের মধ্যে আসে। আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে, আমি একটু কায়দা করে কথা বলছি শুরুতেই, সেজন্য মাপ চেয়ে নিচ্ছি, যে লেনিন সম্পর্কে আলোচনায় আমরা প্রায়শই শুনতাম যে লেনিন যখন বক্তৃতা দিতেন তখন লোকে লেনিনকে নিয়ে আলোচনা করতেন না। উনি যেটা বলেছেন, যে বক্তৃতা বা যে ভাষণে যে বিষয়গুলি বলেছেন সেগুলো নিয়ে আলোচনা করতে করতে বেশিরভাগ সময় জনগণ বাড়িতে ফিরতেন বা কাজে যেতেন। অন্য অনেক জননেতার ক্ষেত্রে শুনেছি যে জননেতা কত সুন্দর করে বলছিলেন, কেমন ভাবে হাত নাড়াচ্ছিলেন, কেমন ভাবে নিজেকে প্রেজেন্ট করছিলেন, কেমন শব্দ চয়ন করছিলেন, এইসব নিয়ে আলোচনা হতো। দীপ্তেন্দ্রকে ধন্যবাদ যে ও লেনিনের পদ্ধতিটাই গ্রহণ করেছে, এবং এই যে এখন ওকে দেখতে পাচ্ছি না, অথচ ছক বা যেটা নির্দেশনামা সাধারণভাবে একটা একটা হদিশ পাওয়ার সন্ধান দিচ্ছেন, সেটাও আছে সামনে। এবং আমি সত্যি কথাই বলছি, আমি অভিভূত যে ওর ভেতরে যে একটা নাটকীয় মানুষ আছে, সেটা আমার বিশ্বাস ছিল বরাবরই। কিন্তু সেই নাটকীয় মানুষ যে এত বৈজ্ঞানিক ভাবে কোনো কিছু আমাদের ধারণা করিয়ে দিতে পারেন, সেটা জেনে আবারও মুগ্ধতা এলো। তবে একটা কথা সত্য, যে ডাক্তারবাবুকে বলছি যে আমাদের মধ্যেও কতগুলো চেষ্টা ভেতরে ভেতরে শুরু হয়েছে, কি করে শুরু করা যায় এই নিয়ে সকলেই চেষ্টা করছেন নানান রকম। কিন্তু একটা মুশকিল হয় বোধে বা ভাবনায়, যে একজন ডাক্তারের এই মহামারীর মুহূর্তে যে কাজ, একজন শিল্পীর কি তাই কাজ? এখন বোধহয় শিল্প টিল্প অনাবশ্যক ক্যাটাগরিতে পড়ে, আবশ্যক নয়। ফলত আমরা নিজেদের ভেতর অনেকগুলো বাধা তৈরি করি। আমি অর্বাচীন বা অসাবধানী হতে বলছি না, কিন্তু আমাদের নানান রকম কাজের মধ্যে গিয়ে নিজেদের এই বাধাগুলোকে ভাঙার কথাই বোধহয় বললেন, যেটা যার ভূমিটা হচ্ছে থিয়েটার, এবং তার প্রকাশভঙ্গি নানান জায়গায় হতে পারে, নানান রকম হতে পারে। আমার এইটাই সবচেয়ে ভালো, এবং আমার অভিনেতা অভিনেত্রী এবং পরিচালক বন্ধুদের কাছে এইটাই বলবার কথা, যে ওই আগুনের মাঝখানে এসে দাঁড়ালে আগুন আর পোড়ায় না। এই শব্দটা আমি বারবার বলছি। হয়তো পুড়ে যাব, জানি এমনিই তো একদিন পুড়ে যাব, কিন্তু আমি যদি বৈজ্ঞানিক ভাবে এই ডাক্তারবাবুদের দেখানো পথে এবং আমার আবেগ নিয়ে এবং আমার অন্যকে সাহায্য করবার বাসনা নিয়ে, এবং বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত, সুনীল গঙ্গোপাধ্যায়ের এই লাইনটিকে মান্যতা দিয়ে আমরা নিশ্চিতভাবে থিয়েটার নিয়ে ভাবনা চিন্তা শুরু করতে পারি, ভেতরে ভেতরে সেটাকে চর্চা করতে পারি এবং অন্যের সঙ্গে শেয়ার করতে পারি, নতুন ক্ষেত্র আবিষ্কার করতে পারি। সেই কথাটাই যে উনি আমাদের উস্কে দিলেন, সেজন্য আবারও ধন্যবাদ। শুধু দীপ্তেন্দ্রের কাছে একটা ছোট্ট প্রশ্ন, এই যেহেতু ডাক্তারবাবু যখন কাজ করেন তার একটা মাত্রা, কিন্তু অভিনেতা যখন কাজ করেন তার একই রকম ভাবে সে দর্শকের সঙ্গে কাটাছেড়া করতে করতে যায়। তাই দর্শকের পার্টিসিপেশনের যে কথাটা আমরা বারবার বলি, হয়তো এখন একটু সেটা ভাটা পড়বে, তাই বেশি করে নিজেকেই দর্শকের জায়গায় বসাতে হবে, এইটাই আমার ধারণা হচ্ছে এখন। আর এইটা শুধু এই শব্দগুলোর সঙ্গে আমি জুড়ে দিতে চাইছি। এটা যদি এই ব্যাপারে আলোকপাত যদি করেন তো ভালো হয়। আমি আপনাকে একটা কথা বলি, যে প্রথম কথা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে একটা দামি দর্শক তৈরি করতে হবে। সেই যে দামি দর্শকটা প্রথম দিকে এটা হতে পারে যে আপনাদের থিয়েটারেরই 20 জন লোক, ধরুন আজকে পূর্ব পশ্চিমের একটা হচ্ছে, একটা ধরুন একটা পার্কে হচ্ছে, তার সামনে
ধরুন আরেকটা দলের 20 জন লোকই বসলো, কিন্তু একটা ডামি দর্শক তৈরি করে হলেও পরবর্তী প্রজন্মকে থিয়েটারের জায়গাটার মধ্যে থেকে বেরোতে দিলে চলবে না। তাদের জীবন দর্শন থেকে, এটা মানে ডাক্তারি বা থিয়েটার এটা তো একটা প্যাশন। যারা ডাক্তারিটা অন্যভাবে করে আমি তাদের কথা বলছি না, বা সিনেমা যারা অন্যভাবে করে আমি তাদের কথা বলছি না। এই প্যাশনটাকে ভাটা পড়তে দিলে চলবে না। এই প্যাশনটাকে আপনাকে যত কষ্টই হোক এই প্যাশনটাকে বাঁচিয়ে রাখতেই হবে। একদমই তাই, একদমই তাই। এবং এইটা আমাদের সূত্র দিচ্ছে আমি আমাদের সমস্ত নাট্য পরিচালক, বন্ধু বান্ধব, অভিনেতা অভিনেত্রীদের, যে এই মহামারী বা এই কাণ্ডটা কিন্তু আমাদের নিজেদের ভেতরকার যে দেওয়ালগুলো এবং আটকানোগুলো, বন্ধন মানে বাজে বন্ধনগুলো আছে নিজেকে নিয়ে, নিজের যে শিকলগুলো আছে সেইগুলো ভাঙবার সময়। তাই আমার সহযোগী অভিনেতা, আমার দর্শক, আজকে আমি তার জন্য অভিনয় করবো। তেমনি আমি একদিন দর্শক সাজবো, আমি যত বড় অভিনেতাই হই না কেন। এটা ভারী সুন্দর আলোচনাটা একটা মানে পেল। আর একটা জিনিস বলি, আপনাদের সবার তো বিভিন্ন জায়গায় সমাজে পেনিট্রেশন আছে। আমি যেটা বলবো, আপনারা স্কুলগুলোকে অ্যাপ্রোচ করুন, যেহেতু প্যান্ডেমিক চলছে, যদি প্রতিদিন স্কুলের পিরিয়ডের শেষের দিকে অন্তত আধ ঘন্টা ছোটদের জন্য রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র আপনি পাঠ করলেন শুধু, মানে আজকালকার বাচ্চারা তো অন্নদা দিদির ঘটনা বা মেজদার ঘটনার পড়ে না, তো আপনারা সেই পাঠটা যদি করতে পারেন, হয়তো অর্থনৈতিকভাবে কি কোনোই লাভ হবে না, কিন্তু এই যে বাচ্চা ছেলেগুলো তো চোখের সামনে মেজদাকে দেখতে পাবে, তারা তো সুকুমার রায়কে দেখতে পাবে। এটা তো বিরাট খুবই কাজ। ভালো আপনি প্রস্তাব। সমাজের পুরো টেস্টটা বদলানোর চেষ্টা করুন। জিতেন্দ্র, খুবই ভালো প্রস্তাব। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলবো সৌমিত্রদা, বলো। মানে এই এই কারণেই আমি যেহেতু একটা কলেজের সাথে যুক্ত আছি, সেই কলেজে আমি একটা থিয়েটার অ্যাপ্রিসিয়েশন কোর্স করাচ্ছি, যেখানে মানে কলেজে যারা কোনোদিনও থিয়েটার করেনি সেই রকম মানে অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা বাইরের কলেজেরও, তারাও যাতে একসাথে এই কোর্সে যুক্ত হয় এবং আমরা সেখানে থিয়েটার এভলিউশন বা হিস্ট্রি অফ থিয়েটার এবং থিয়েটারের কি রোল সমাজে, তাই নিয়ে কিছু রেগুলার ক্লাসেস করার কথা ভেবেছি। যেহেতু এই মুহূর্তে মঞ্চে গিয়ে অভিনয় করতে পারছি না, কিন্তু এইভাবে ভেতরে ভেতরে থিয়েটারের প্রচারটা চালিয়ে যেতে চাইছি। তো উনি বললেন, আমার সেখানে দেখলাম আমরা একটা সেই দিকে এগোবার একটা পথ বার করেছি, যে এইভাবে চেষ্টা করছি যে যাতে থিয়েটারটা থেকে লোকের উৎসাহ না চলে যায় এবং ছেলে মেয়েদের মধ্যেও এইভাবে থিয়েটারটা থেকে যেতে পারে। খুব ভালো কথা। আমিও চেষ্টা করছি, এবং এই যে ডক্টর সরকারের কথায় আরো বেশি উদ্বুদ্ধ হলাম যে তো স্কুলকে যোগাযোগ করে যদি এই কাজটা করা যায় সেটা আমি চেষ্টা করব, সেটাই হবে আমার প্রাইমারি কাজ। দ্বিতীয় কথা আমি বলি যে এই মাস্ক নিয়ে থিয়েটার করার ব্যাপারটা উনি যখন বলেছেন, দেবশঙ্করের সঙ্গে আমার আলোচনা হয়েছে, দেবুর সঙ্গে আলোচনা হয়েছে, একটা নাটক আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি। ডক্টর সরকার শিখছেন, দারুণ দারুণ দারুণ। উজ্জ্বল চট্টোপাধ্যায় লিখেছেন। আচ্ছা। এবং নাটকটি মঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে, এবং আমরা যেটা ভেবেছি যে নাটকটি যেটা হবে সেটার নাম টামগুলো আমি এখনই বলছি না, কিন্তু নাটকটার ভাবনা চিন্তা সবটাই হয়েছে যে এই যে মঙ্গল কাব্যের অনেক ঘটনা আছে, যে মহামারী আসছে, স্বর্গের মধ্যে মর্তে চলে আসছে, নানাবিধ আছে। আমরা অলরেডি কালকে আমাদের স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে। উজ্জ্বল আমার বাড়িতে এসেছিলেন, স্ক্রিপ্টটা পড়ে শুনিয়েছেন, আমার খুব পছন্দ হয়েছে। 1 ঘন্টা 50 মিনিট, 1 ঘন্টা নাটক হবে। অভিজিৎ আচার্য বলে একজন আমাদের আছেন, তাকে বলা হয়েছে সুর করতে গানের, ব্যালেট টাইপের হবে, এবং সবাই মাস্ক পরে করবেন, এবং এটা বিষয়টাই এমন যে মহামারীতে সবাই আসবেন, মানে একটা বলি যে যিনি আসবেন দেবতা কমন্ডুলের মধ্যে স্যানিটাইজার আছে, চাকে বলছে দাও, কমন্ডুলের মধ্যে স্যানিটাইজার আছে ইত্যাদি। এই নিয়ে আমরা একটা ব্যালেট তৈরি করছি। ইতিমধ্যে আমি দুটি সংস্থাকে যোগাযোগ করেছি, তারা সাহায্য করবে, সরকারি সংস্থা, যে আমাদের এই কাজটার জন্য। এখন আপনি বলার পরে আমরা আরো উৎসাহ পেলাম কাজটা করবো বলে।
এবং আপনার সঙ্গে পরে আবার আমরা আলোচনা করবো যে একটু যখন সিচুয়েশনটা একটু বেটার হবে তখন আমরা রিহার্সালটা শুরু করব করে ওই ছোট ছোট পদ্ধতি যেভাবে আপনি দেখালেন একে যে 3 ফিটের দূরত্ব, দুটো গাছ, দুটো মানুষ দাঁড়িয়ে আছে, এটা নিয়ে আরো বেশি আলোচনা করবো। আর আরেকটা প্রশ্ন আমাদের কাউকে কোনো প্রশ্ন আছে কি যা সেটা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আর একটা জিনিস জানতে চাইছি যে ভ্যাকসিন সম্পর্কে নানা কথা শুনছি, সেটা সম্পর্কে যদি একটু আলোকপাত করেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, প্রথমে বলি যেমন যার দুটো মহিলা এই প্যান্ডেমিকে না যাদের নিয়ে থিয়েটার হতে পারে, একজনের নাম হচ্ছে শি জ্যাংলি আর দ্বিতীয় ভদ্রমহিলার নাম হচ্ছে সারা গিলবার্ট। এই দুজনের চরিত্র যদি দেখেন না, মানে ইউ উইল বি ফ্যাসিনেটেড। সেজুতি দেবী আছেন, মানে এদের চরিত্র করুন, এদের চরিত্রের উপরে যেরকম থিয়েটার হয় সেটা ভাবা যায় না। এই সারা গিলবার্ট যে ভদ্রমহিলা অক্সফোর্ড ভ্যাকসিন তৈরি করেছেন, অক্সফোর্ড ট্রায়ালটা করেছেন, এর হিস্ট্রি হচ্ছে শি জ্যাংলি হচ্ছে যে এই সার্স কোভ 2 ভাইরাসটা আবিষ্কার করেন, উহানের ল্যাবরেটরির ডিরেক্টর, এবং ওনাকে বলা হয় ব্যাট ওম্যান। একটা বড় গুহার বাইরে বড় জাল নিয়ে গত 15 বছর ধরে বসে থাকেন, বাদুড় ধরেন, কোনো নতুন ভাইরাস পান কিনা খোঁজার চেষ্টা করেন। আর সারা গিলবার্ট ইনি কি করেছেন, ইনি ধরুন আজ থেকে উনি প্রথম ইবোলা যখন আসে তখন উনি একটা ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করেন। যখন উনি প্রায় ভ্যাকসিন তৈরি করা শেষ পর্যায়ে তখন ইবোলা প্যান্ডেমিকটা চলে যায়, উনি ফেল করেন। তারপরে মার্স আসে, মার্সও একটা করোনা ভাইরাস দিয়ে হয়। তো এই মার্স যখন আসে তখন উনি ভ্যাকসিনটা পুরোটাই প্রায় তৈরি করে ফেলেন, আবার একই গল্প যে প্রায় মার্সটা চলে যায়, কিন্তু উনি এর যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা ওনার তৈরি হয়ে গিয়েছিল। সেই কারণে 10 জানুয়ারি যখন শি জ্যাংলি এই ভাইরাল সিকোয়েন্সটা WHO কে হ্যান্ড ওভার করেন এবং বেরোয়, ইমিডিয়েটলি পরের দিন এই ভদ্রমহিলা ভ্যাকসিনের কাজ শুরু করেন। উনি যে ভ্যাকসিনটা তৈরি করেছেন সেটা হচ্ছে আমাদের সবার ঠান্ডা লাগলে কি হয়, একটা ভাইরাস আছে সাধারণ ঠান্ডা লাগায়, সেই ভাইরাসটার নাম হচ্ছে অ্যাডেনো ভাইরাস। এই অ্যাডেনো ভাইরাসটা আমাদের ঠান্ডা লাগা হয়, উনি শিম্প্যাঞ্জির অ্যাডেনো ভাইরাসটা নিয়েছেন, নেওয়ার পরে ল্যাবে গিয়ে সেইটা ধরুন সংক্রমণ ক্ষমতা XXX, ও সেটাকে কি করেছে, তার সংক্রমণ ক্ষমতাকে 0 করে দিয়েছে। এবার ধরুন ভাইরাসটা এরকম, এবার সবাই দেখেছেন করোনা ভাইরাসের একটা স্পাইক প্রোটিন আছে, এই স্পাইক প্রোটিনটাকে উনি ল্যাবে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে তৈরি করেছেন, করে এর গায়ে সেই স্পাইক প্রোটিনটা বসিয়ে দিয়েছেন। এই যে জিনিসটা, এটা বডিতে ইনজেক্ট করছেন। যেই মাত্র আপনি ইনজেকশন দিলেন, বডিতে দুটো রিয়াকশন হবে, একটা যেটা সবাই শুনছেন ইমিউনোগ্লোবুলিন বাড়ে, এটার এফেক্টটা 2 থেকে 3 মাস থাকবে। আর আরেকটা আমাদের বডিতে টি সেল ইমিউনিটি তৈরি করে, যেটার এফেক্ট কিন্তু 1 থেকে 2 বছর থাকবে। তো সেই জন্য সারা গিলবার্ট এই যে নতুন টেমপ্লেট দিয়ে এটা আবিষ্কার করেছেন, এই ভ্যাকসিনটা 3rd ফেজ অফ ট্রায়ালে আছে, এবং এই 3rd ফেজ অফ ট্রায়াল আশা করা যায় সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ভারতবর্ষে অলরেডি এই ভ্যাকসিন প্রোডাকশন শুরু করে দিয়েছে, সুতরাং যেই মুহূর্তে এটা হবে, ভারতবর্ষ বেসিক্যালি দ্য প্রোডাকশন সেন্টার, তো যখন হয়ে যাবে আশা করা যায় ডিসেম্বর থেকে। আমি অবাক হব না যদি তার আগেও এসে যায়, কারণ WHO এই সময় প্যান্ডেমিকের সময় একটা সলিডারিটি প্রোগ্রামে ফেজ 3 কিছুটা রেজাল্টের বেসিসেই অ্যালাউ করতে পারে। সুতরাং ডিসেম্বরে নিশ্চিতভাবে ভ্যাকসিনটা মার্কেটে এসে যাওয়ার কথা। আর একটা ভ্যাকসিন যেটা খুব চলছে এখন, আপনারা শুনছেন কোভ্যাক্সিন, যেটা ইন্ডিয়াতে তৈরি করা হচ্ছে পুনেতে। এখন এই যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা মানে খুব উচ্চ মানের ভ্যাকসিন নয়, হাইটেক ভ্যাকসিন নয়,
এটা 1930 সালে থেকেই এরম ধরনের ভ্যাকসিন তৈরি হয়ে আসছে। যখন একটা বড় এপিডেমিক হয় তখন এই ধরনের ভ্যাকসিন টেম্পোরারি তৈরি করা হয়। এই ভ্যাকসিনটা কি করা হলো না, ধরুন আমার কোভিড আছে, আমার গলা থেকে ভাইরাসটাকে নেওয়া হলো, নিয়ে ল্যাবে নিয়ে গিয়ে ভাইরাসটাকে মেরে দেওয়া হলো, সো ভাইরাস ডাইস। এর প্রোটিনটা আমার বডিতে ইনজেক্ট করে দেওয়া হলো। যেহেতু এটা ডেড ভাইরাস, এ আমার শরীরে কোনো সংক্রমণ ঘটাতে পারবে না, কিন্তু ইমিউনিটিটা শর্ট টার্ম হবে, 2 থেকে 3 মাস। সেই জন্য মাল্টিপল ভ্যাকসিনেশন করতে হবে। যেরকম ট্রিপল অ্যান্টিজেন দেখেন যে 4 সপ্তাহে, 8 সপ্তাহে, 12 সপ্তাহে বিভিন্ন বারে বারে দিতে হয়, তার বুস্টার ডোজ দিতে হয়। সুতরাং এগুলো যেহেতু ডেড ভ্যাকসিন, এর সাইড এফেক্ট কম, এফেক্টও কিছুটা কম, সেই জন্য মাল্টিপল ডোজে দিতে হয়। শর্ট টার্ম বেনিফিট হিসেবে কোভ্যাক্সিন খুব ভালো। আমার ধারণা কোভ্যাক্সিনও প্রায় একই সময় এসে যাবে, কারণ এই ভ্যাকসিনটা যতটা কমপ্লিকেটেড ভ্যাকসিন, এর সেফটি ইস্যুটা নিয়ে ট্রায়ালটা এতদিন ধরে চালাতে হয়েছে, তার কারণ এটা সেফটি ইস্যু ইজ ইম্পর্টেন্ট। যেহেতু সেফটি ইস্যুটা ক্রস করে গেছে, এবার খুব ফাস্ট প্রসিড করবে। কিন্তু কোভ্যাক্সিনের ক্ষেত্রে সেফটি ইস্যুটা কম, প্রবলেমটা ইমিউনোজেনিসিটি নিয়ে। যেহেতু শর্ট টার্ম ইমিউনোজেনিসিটি দেয়, সেই জন্য এটাকে মাল্টিপল দিতে হবে। কিন্তু সেটাও আশা করা যায় প্রায় একই সময় এসে যাবে। যিনি আইসিএমআর এর মাথায় ছিলেন, তিনি হয়তো প্রধানমন্ত্রীকে খুশি করবার জন্য লাফিয়ে বলে ফেলেছেন 15ই আগস্ট আসবে, কিন্তু সেটা যা হয় আর প্রধানমন্ত্রীকে আমরা সবাই খুশি করতে চাই, তো উনি খুশি করবার জন্য বলে ফেলেছেন। কিন্তু 15ই আগস্ট লালকেল্লা থেকে এটা চিৎকার করে অ্যানাউন্স করা হবে কিনা জানি না, কিন্তু খুব যে বেশি দেরি হবে না এটাও আপনাদের বলতে পারি। সুতরাং মূলত এই দুটো ভ্যাকসিন ভারতবর্ষে আসবে, একটা শর্ট টার্ম আর একটা হচ্ছে মানে যেটা অ্যাস্ট্রাজেনেকা বা অক্সফোর্ড ভ্যাকসিন। এই দুটো কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এসে যাওয়া উচিত। ধন্যবাদ। আমাদের আর এখনো প্রশ্ন করেননি, আমাদের সময় সীমা যেটা আছে সেটা শেষ হয়ে আসছে। যারা এসেছে তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এইটা আমরা করতে পেরেছি সঙ্গীত নাটক একাডেমির সহযোগিতায়। ডক্টর সরোজকে অনেক ধন্যবাদ। আমি লাস্টে একটা কথা বলি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, রাজেশ্বরী বলছি। হ্যাঁ, আপনি যে বললেন অল্টারনেটিভ স্পেসে থিয়েটার করার কথা, যে অল্টারনেটিভ স্পেসে তো প্রথম দিকে আপনি বললেন যে পরিচিত কিছু মানুষজনকে আনতে, তারা আমাদের অডিয়েন্স হবে। এখন আমাদের তো আপনি ধরুন একটা সেমিনার করলেন, আমরা বুঝলাম এই যে 3 ফিট ডিস্টেন্স বা এগুলো কিভাবে করতে হবে মাস্ক পরে। এবার অলরেডি যেখানে অডিয়েন্স, আমি ধরে নিচ্ছি সাধারণ মানুষ, তারা তো অলরেডি হয় ডিনায়াল মোডে রয়েছে, নাহলে প্যানিক মোডে রয়েছে। এবার তাদেরকে কিভাবে আশ্বস্ত করা যাবে যে আপনি দেখতে আসুন, আপনার কিছু হবে না, বা তাদের জন্য দূরত্ব বিধিটা বা শারীরিক মানে আপনি যেটাকে বলেন ফিজিক্যাল ডিস্টেন্সিং, সেই বিধিটা মানে কিভাবে ঠিক হবে সেটা তাদের জানাবে কে? মানে আমি বলছি, আপনি তো যদি নিজেদের মধ্যে করেন তাহলে তো অসুবিধে নেই। আপনি 15 জন, আপনি হয়েছেন, রাজশ্রী রয়েছেন, আরো 5 জন 10 জন মিলিয়ে থিয়েটারটা করছেন, এটাতে অত অসুবিধে নেই। কারণ আজকেও আমি পিজিতে ধরুন একসাথে 50 জন ছাত্রকে মোটিভেট করলাম যে কিভাবে কাজটা করতে হবে, ওটাতে খুব একটা অসুবিধা হবে না। মুশকিলটা হচ্ছে পরের স্টেপে যখন যাবেন। এর পরের স্টেজটাতে যখন যাচ্ছেন, মানে আপনি ধরুন মানে একাডেমির উল্টো দিকে মোহরকুঞ্জতে একটা থিয়েটার করতে যাচ্ছেন, সেখানে আপনাকে প্রথমে সরকারের পারমিশন, কেএমসির পারমিশন এইগুলো নিতে হবে। আপনার সিটটা করতে হবে কি ফিক্সড, মানে আপনি 20টা সিট করেছেন, তার বেশি সিট করতে দেবেন না। যারা আগে কেটেছে তার বেশি লোক ঢুকতে দেওয়া যাবে না। তাদের থার্মোস্ক্যানার দিয়ে করিয়ে, যদিও ওপেন স্পেসে এত কিছু লাগে না, কিন্তু লোকের একটা কনফিডেন্স বিল্ডিং এর জন্য ওটা করতে হবে। আপনি ওপেন স্পেসে দাঁড়িয়ে তাকে থার্মোস্ক্যানার দিলেন, হাতে স্যানিটাইজার দিলেন, দিয়ে 25টা লোককে বসালেন, বসিয়ে আপনি একটা ছোট নাটক করলেন 8 ঘন্টা। এটা প্রতীকী, কিন্তু এটাতেও আপনি শুরু করতে পারেন। আমি এটাই বলার চেষ্টা করি। হ্যাঁ, আমি মানে বুঝতে পারলাম, কিন্তু আমার মানে এটার সাথে আরেকটা জিনিস তো জুড়ে যায়, মানে একটা ফিনান্সিয়াল দিক তো থাকে, সেটাকে অস্বীকার করা যায় না। এবার 20 জন অডিয়েন্স নিয়ে যখন একটা থিয়েটার হবে, আপনি যেমন ফুটবল বা ক্রিকেটের কথা বলছিলেন, সেগুলো তো অন্যরকম ভাবে স্পন্সর পায়। থিয়েটার ইটসেলফ একটা খুব
কঠিন মানে পথের ভিতর দিয়ে যায় এবং তাকে প্রেজেন্টেশন করতে হয়। এবার অভিনেতারও একটা ফিনান্সিয়াল দিক থাকে, সেইখানে যখন 20 জন অডিয়েন্স নিয়ে অভিনয়টা হবে, ধরা গেল অভিনয়ও তাতে হলো, অডিয়েন্সও দেখতে এলেন, সবটা সুষ্ঠুভাবে হলো, কিন্তু তাতে ফিনান্সিয়াল দিকটা কি কোনোভাবে সলভ তো এই মুহূর্তে হওয়ার চান্স নেই, কিন্তু মানে ওই দিকটা নিয়ে কিছু ভাবা আছে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বলছি, এটা খুব সহজ। প্রথম কথা হচ্ছে, এই মুহূর্তে যদি আপনি বলেন যে আমরা একটা থিয়েটার করছি মোহরকুঞ্জে, আপনি আমাকে যদি বলেন, আমি থিয়েটারে 10 জন ডেডিকেটেড লোক দিয়ে দেবো আপনাকে, যারা 500 টাকা দিয়ে থিয়েটারের টিকিটটা কাটবে, কারণ আমি চাই থিয়েটারটা বাঁচুক। এইটাই স্যার, মানে তার মানে একটা মানে ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ দরকার। ইনফ্রাস্ট্রাকচার আপনাকে কোথাও একটা, আপনাদের তো যারা রয়েছেন, ব্রাত্যবাবুই রয়েছেন যে মানে মন্ত্রী, তিনি তো কিছুটা হলেও ম্যানিপুলেট করতেই পারেন। এবার সেই ম্যানিপুলেশনের বেসিসে স্পেসটা যদি অর্গানাইজ করতে পারেন, 20টা লোক যে 500 টাকা দেবে না, এটা পাওয়াটা কঠিন হবে না। সেটা ঠিক, কিন্তু ওই 50-100 টাকার টিকিটটা মানে আপাতত মানে এই ব্যাপারটা থেকে বেরোতে হবে। আমি এটাই মানে এটাই আমার জিজ্ঞাসা ছিল আর কি। কেন করবেন? ওটা তো ডোনেশন। আমি তো, আপনি টিকিট কাটছেন না, আমি তো আপনাকে ডোনেশন দিচ্ছি। ডোনেশন হলে তো টিকিটের দাম হিসেবে তার এগেইনস্টে ট্যাক্স হাবি-জাবি এসব আসে না। আমি তো আপনাকে 500 টাকা ডোনেশন দিচ্ছি, এরকম 20টা লোক নিয়ে করুন। ওকে, থ্যাংক ইউ স্যার, আমি উত্তর পেয়ে গেছি, থ্যাংক ইউ। স্যার আমি সঞ্জীব, আমি কিছু বলবো? বলো সঞ্জীব, বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ ধন্যবাদ ডাক্তারবাবুকে যে মানে এত সুন্দরভাবে এত কম সময়ের মধ্যে এইভাবে উদ্বুদ্ধ করার জন্য। একদম অন্য একটা চেতনা হলো, একটা মানসিক দিক করলো। এবং উনি যেটা একটা কথা বললেন, যেটা আমরা গত 4 মাস ধরে আমি অন্তত নিজে মানসিক ভাবে তৈরি হচ্ছি, যে একটা ওয়ার্ড উনি বললেন অ্যাডাপ্টেশন। তো এখন আমার মনে হয় পুরো দুনিয়াই এখন একটা নতুন অ্যাডাপ্টেশনে চলছে, এবং রাজেশ্বরী ঠিক সেই কথাটাই বললো যে এখন সব দিক থেকেই আমাদের অ্যাডাপ্ট করতে হবে। আমরা যারা নাটক করছি এবং শিখছি, তাদের যেমন মাস্ক নিয়ে অভিনয় করাটা শিখতে হবে। হ্যাঁ স্যার, আমি ওই যেটা জানতে চাইছিলাম যে ওই একটা উনি সেলুন স্টাডি নিয়ে বলছিলেন, ওই সিডিসিটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে সিডিসি নিয়ে উনি, সিডিসি হচ্ছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, যেটা ইউএস এর মেন বডি, যার সাথে ট্রাম্পের এই মুহূর্তে সংঘাত, যারা কন্ট্রোল করছিল, মানে আমাদের দেশের ওদের দেশের আইসিএমআর, ঠিক আছে? তো ওরা এই স্টাডিটা করেছে, করে দেখিয়ে দিয়েছে যে মাস্ক পরে থাকলে খুব ক্লোজ কন্ট্যাক্টে এলেও ডিজিজ ট্রান্সমিশন কম, এবং এমনিতেও ডিজিজ ট্রান্সমিশন রেট হচ্ছে 2 to 17% যদি মাস্ক ছাড়াও থাকে, ঠিক আছে? সুতরাং এইটাই স্টাডিটা, ইজ দ্য ল্যান্ডমার্ক স্টাডি। এটা মাথায় রাখলে যে নাক আর মুখের আমি কিছুতেই এটাকে খুলবো না পাবলিক প্লেসে, দেন ইট ইজ গুড এনাফ। আচ্ছা, আর কাউ কি প্রশ্ন আছে? আর কার কি প্রশ্ন আছে বলুন। ডক্টর সরকার, আমার মনে হচ্ছে আর কাউ কোনো প্রশ্ন নেই, আপনি যদি সাম আপ করেন তাহলে ভালো হয়। হ্যাঁ, না আমি প্রথমে সৌমিত্র বাবুকে এবং পূর্ব পশ্চিমকে আমার অন্তরের সব রকম জানাবো একটাই কারণে, কারণ আমি চাই থিয়েটারটা হোক, মানে আর কি আপনারা যতটা চান তার চেয়েও বেশি, কারণ ওটাই আমার অক্সিজেন। মানে আমি আপনাদের হয় এখন আড্ডাও মারতে পারছি না, এটাও আমার কষ্ট হচ্ছে। মানে 1.5-2 ঘন্টা আড্ডা না মারলে ওটা মাথায় আমার ব্রেনটাও খালি হয় না। সেই জন্য আমি চাই থিয়েটারটা হোক, এবং আপনাদের যে কোনো মূল্যে থিয়েটারটাকে শুরু করতে হবে। আমি আপনাদের আবারও বলছি যে প্রথম টার্গেট ক্যাচ দেম ইয়ং। স্কুলে আপনি অনলাইন রবীন্দ্রনাথ পড়ে শোনান। আপনারা মানে দেবশঙ্কর বাবু যদি কালকে পাঠ করে অন্নদা দিদি বলে, স্কুলের ছেলেরা পাগল হয়ে যাবে। সুকুমার রায় বলে, ওরা শুনেনি। ওদের এই কালচারটা দেওয়ার চেষ্টা করুন। এই যে বাচ্চাদের জন্য থিয়েটার, এটা যদি আপনি না আনেন, এই সময়টাই তো একটা সময় যে সুযোগে আপনি আবার এদের মনটাকে সজীব করবেন, সেই চেষ্টাটা দয়া করে শুরু করুন। এবং এটা বোঝার চেষ্টা করুন, লাস্ট কথা, যে পরিবর্তনই জীবনের নাম, পরিবর্তন নিতেই হবে। কিছু কিছু ক্ষেত্রে আমি আপনাকে বলছি, চেঞ্জের 3টে মোড আসে।
আমাদের আপনারা যদি কেউ কোনো বই পড়েন, আমি একটা বইয়ের নাম বলবো যেটাতে খুব ভালো থিয়েটার হয়। বইটার নাম হচ্ছে ফাইনাল ডায়াগনোসিস। আমার খুব পরিচিত লেখকের লেখা, এবং আমি বইটা নিয়ে মানে আমি পাগল হয়ে যাই, এখনো আমার ছাত্রদের পড়তে দিই। ফাইনাল ডায়াগনোসিসে দেখা যাচ্ছে একজন নিউ ইয়র্কের একজন ডাক্তার একদিন সকালবেলা অবসলিট হয়ে গেলেন। তার মেথড অফ ট্রিটমেন্ট সাডেনলি বিকেম অবসোলেট। থিয়েটারেও সেইটাই ঘটে। প্রত্যেকটা অভিনেতার জীবনেই এই পরিবর্তন প্রতি মুহূর্তে আনতে হয়। ডাক্তারকেও প্রতি মুহূর্তে নতুন টেকনিকটা শিখতে হয়। সুতরাং আপনার কাছে এটাই চ্যালেঞ্জ। আপনি প্রথমে যখন চেঞ্জ আসে তখন লোকে একটাই কথা বলে, ধুর এটা ইট শুড নট বি টেকেন। তারপরে লোকে সেকেন্ড ফেজে বলে মেবি নিতেও পারি, এটা মনস্তত্ত্বের কথা, কিন্তু হ্যাঁ ঠিক আছে কিছুদিনের জন্য নিতে পারি, পুরোটা পারবো না বাবা। তার কিছুদিন পরে লোকটা বলে এটাই তো নর্মাল। তো এই যে তিনটে ফেজে মনস্তত্ত্ব যায়, আপনাদের মধ্যে এখন দ্বিতীয় ফেজটা এসছে যেখানে আপনি ভাবছেন যে না এটা চেষ্টা তো করা যেতে পারে, আমি কেন এতটা দরজাটা বন্ধ করব। আপনি ফেজ 2 ট্রায়ালে রয়েছেন, আপনি এটা চালান, আপনি খুব তাড়াতাড়ি ফেজ 3 ট্রায়ালে পৌঁছে যাবেন। আপনাকে নিউ নর্মাল কিছুদিনের জন্য হলে নিতেই হবে, সেটাই একমাত্র বাঁচার এবং সমাজের বিবর্তনের শর্ত। সেই শর্তের বাইরে আপনি যেতে পারবেন না। হ্যাঁ নিশ্চয়ই, আমরা তো বিশ্বাস করি দরজা জানলা যতই ঠেকাও আকাশই তোমাকে ডাকবে, তুমি দেবে দেবে দেবেই, যত না ভাবো না কিছু নেই। এটাই তো আমরা বিশ্বাস করি। এই জন্যই তো আমাদের এই আজকের এই আয়োজন। আমাদের আর কাউ কিছু কোনো প্রশ্ন আছে? ডক্টর সরকারকে আমার অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি এসেছেন, আমরা অনেক কিছু জানতে পারলাম। আমি বিশ্বাস করি যে আপনি আমাদের সঙ্গে আছেন, থাকবেন। আমরা কাজ শুরু করলে আমরা আবার আপনার শরণাপন্ন হব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।